হ্যালো স্টুডেন্ট, আজকে ক্লাস সিক্সের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের মডেল 1 এর প্রশ্নগুলো সলভ করব। দেখো, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন 566 খ্রিস্টপূর্বাব্দে। দ্বিতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল বৈশালীতে। গুজরাট অঞ্চল থেকে শক ক্ষত্রপ শাসকদের উচ্ছেদ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কোন আমলের ইতিহাস জানার জরুরি উপাদান অর্থশাস্ত্র? এটা হবে মৌর্য আমলের। নালন্দা মহাবিহার স্থাপিত হয় কুমারগুপ্তের সময়ে। গ্রহবর্মা কোথাকার অধিপতি ছিলেন? কনৌজের। রবিকীর্তি সভাকবি ছিলেন দ্বিতীয় পুলকেশীর। মগধের খুব কাছের মহাজন পদ হল বজ্জী। নন্দ বংশের শাসন শেষ হয়েছিল 324 খ্রিস্টপূর্বাব্দে। পশ্চিমবঙ্গের বৈদিক যুগের একটি সংস্কৃতির খোঁজ পাওয়া যায় মহিষ দলে। মহাক্ষত্রপ উপাধি নিয়েছিলেন রুদ্রদামন। উত্তর ভারতে বসবাসকারী জৈনদের বলা হতো শ্বেতাম্বর। নেক্সট কোশ্চেন দেখো, কোন শিলালেখ থেকে শাসক খারবেলের কথা জানা যায়? এটা হবে হাতিগুম্ফা শিলালেখ। পরেরটা দেখো, কোন অঞ্চলকে ভিত্তি করে বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল? গঙ্গা যমুনা উপত্যকা অঞ্চলকে কেন্দ্র করে। পরের প্রশ্ন দেখো, বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা উপাধি কার ছিল? বিম কথফিসেস। পরেরটা দেখো, নাসিক লেখ ও কার্লে লেখ থেকে কার কথা জানা যায়? এটা হবে গৌতমীপুত্র সাতকর্ণীর কথা জানা যায়। এটা গয় ঔকার হবে। পরের কোশ্চেন দেখো, পরবর্তী বৈদিক যুগের মৃৎ পাত্রগুলি কি নামে পরিচিত? এটা হবে চিত্রিত ধূসর মাটির পাত্র নামে পরিচিত ছিল। পরের কোশ্চেন দেখো, গুপ্ত সাম্রাজ্যে প্রদেশগুলিকে কি বলা হতো? ভুক্তি বলা হতো। সত্য বা মিথ্যা নির্বাচন করো। রুদ্রদামন ছিলেন সাতবাহন বংশের বিখ্যাত রাজা। এটা মিথ্যা, এটা গৌতমীপুত্র সাতকর্ণী হতো। সত্য বা মিথ্যা নির্বাচন করো। সুদ গ্রহণ করা বৌদ্ধ ধর্মে নিন্দার বিষয় ছিল। এটা সত্য। বেমানান শব্দটি খুঁজে বের করো। হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, গুপ্ত বংশ না নন্দ বংশ? এটা বেমানান হবে গুপ্ত বংশ। এগুলো 2-3টে বাক্যে উত্তর দিতে বলেছে। সমাবর্তন অনুষ্ঠান বলতে কি বোঝায়? দেখো, বৈদিক যুগে 12 বছরের পড়াশোনা শেষ হলে যে অনুষ্ঠানে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো সেই অনুষ্ঠানকে বলা হতো সমাবর্তন অনুষ্ঠান। পরের প্রশ্ন দেখো, ষোড়শ মহাজনপদ বলতে কি বোঝো? দেখো, প্রাচীন ভারতে ছোট ছোট জনপদগুলি যখন বড় রাজ্যে পরিণত হয় তখন তাকে মহাজনপদ বলা হয়। বলা হয় জনপদের থেকে যা আয়তন ও ক্ষমতায় বড় তা হলো মহাজনপদ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মধ্য, উত্তর ও দক্ষিণ ভারতে 16টি মহাজনপদকে একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হয়। পরের প্রশ্ন দেখো, অশোকের আমলে মৌর্য সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল? দেখো, অশোকের সাম্রাজ্য উত্তরে আফগানিস্তান থেকে দক্ষিণে কর্ণাটক পর্যন্ত ছড়িয়েছিল। পশ্চিমে কাথিয়াওয়াড় থেকে পূর্বে কলিঙ্গ পর্যন্ত অশোকের সাম্রাজ্য বিস্তৃত ছিল। পরের প্রশ্ন দেখো, ক্ষত্রপ কাদের বলা হয়? কুষাণ আমলে শাসন ব্যবস্থার সুবিধার জন্য সাম্রাজ্যকে ভাগ করা হতো কতগুলি প্রদেশে। এই প্রদেশের শাসকদের বলা হতো ক্ষত্রপ। পরেরটা দেখো, দ্বাদশ অঙ্গ কি?
এখান থেকে বলবে জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টি ভাগে সাজানো হয়েছিল। এই ভাগগুলিকে অঙ্গ বলা হয়। সংখ্যায় 12টি বলে অঙ্গগুলিকে একসঙ্গে দ্বাদশ অঙ্গ বলা হয়। পরের প্রশ্ন দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তকে শকারি বলা হয় কেন? কারণ তিনি শক ও ক্ষত্রপ রাজাদের উচ্ছেদ করেছিলেন। পরের প্রশ্নটা দেখো তিনি কেন রূপার মুদ্রা চালু করেছিলেন? শকদের হারিয়ে দেওয়ার প্রতীক হিসেবে তিনি রূপার মুদ্রা চালু করেছিলেন। অশোকের ধম্ম টিকা লেখো। এটা বই থেকে লিখবে, যেমন আছে সেরকম। পরেরটা দেখো শক ও সাতবাহন লড়াইয়ের পশ্চাতে কি কি কারণ ছিল তা ব্যাখ্যা করো। এটাও বইয়ে আছে। শক ও সাতবাহন লড়াইয়ের পিছনে কারণ ছিল রাজনৈতিক আর অর্থনৈতিক, দুই দিকই ছিল। বিশেষ করে এলাকার ওপর দুই শক্তি দখল কায়েম করতে চেয়েছিল। তেমনি একটি এলাকা ছিল পূর্ব ও পশ্চিম মালব। পূর্ব মালবে কোষা এলাকায় একটি হীরের খনি ছিল। পশ্চিম মালবের মধ্য দিয়ে সমুদ্র বাণিজ্য হতো। তাছাড়া দাক্ষিণাত্যের পশ্চিম উপকূল দিয়ে রোম ভারত বাণিজ্য চলত। ফলে ওই এলাকাগুলির দখল নিয়ে শক ও সাতবাহনদের লড়াই চলেছিল। এখান থেকে এতটা। পরের কোশ্চেনটা দেখো নব্যধর্ম আন্দোলনের কারণগুলি আলোচনা করো। দেখো ব্রাহ্মণ ধর্মের জটিল রীতিনীতি সমাজের বিভিন্ন অংশের সমস্ত মানুষকে ক্ষুব্ধ করে তুলেছিল। এই সুযোগে নব্য ধর্মগুলি সহজ সরল জীবনযাপনের আদর্শের উপর জোর দেয় ও সমাজের বিভিন্ন অংশের মানুষের আস্থা অর্জন করে। 2 নম্বর পয়েন্টটা বলবে। নেক্সট দেখো 4 নম্বর পয়েন্টটা ক্ষত্রিয়দের দাবি। লোহার তৈরি অস্ত্রশস্ত্র ক্ষত্রিয়দের ক্ষমতা বাড়িয়ে দেয়। তারা ব্রাহ্মণদের সমান ক্ষমতার দাবি জানায়। তাদের এই দাবি ব্রাহ্মণ্য ধর্মের বদলে নব্য ধর্মের উদ্ভবে সাহায্য করে। নতুন সহজ সরল ধর্মের খোঁজ। দীর্ঘদিন ধরে প্রচলিত ব্রাহ্মণ্য ধর্মের বদলে এক নতুন সহজ সরল ধর্মের খোঁজ শুরু হয়েছিল। এর ফলস্বরূপ নব্য ধর্মের উত্থান ঘটেছিল। পরেরটা দেখো বৌদ্ধ ধর্মে ও জৈন ধর্মে কি কি মিল ও অমিল দেখা গেছে। এটাই বই থেকে লিখবে। কিছু মিল দেখা গেছে আর কিছু অমিল দেখা গেছে। পরের প্রশ্ন টিকা লেখো বৈদিক সমাজ ও ধর্ম। বৈদিক সমাজ এখান থেকে এতটা হবে। আর একটা দিয়েছে ধর্মটা এখান থেকে লিখে নেবে। এতটা। পরের প্রশ্ন দেখো মৌর্য সাম্রাজ্য পরিচালনার নানা দিক আলোচনা করো। এটা এই অ্যান্সারটা। পরেরটা দেখো বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত বর্ণনা দাও। খুব ভালোভাবে এখানে দেওয়া আছে এটা। পয়েন্ট করে লেখা। পরের প্রশ্ন দেখো বৈদিক শিক্ষার প্রধান দুটি বিষয় ছিল ছন্দ ও ব্যাকরণ। গুপ্ত ও বাকাটক শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। পার্থক্য দিয়েছে, এই পার্থক্যটা লিখে দেবে।
পরেরটা দেখো, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই যে এতটা।